সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, নগরী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি সাজিয়েছি আমি বিবিএস পাস ফার্স্ট ইয়ার প্রথম বর্ষের জন্য, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার চ্যাপ্টার 3। তৃতীয় চ্যাপ্টারে আছে দ্য অ্যাকাউন্টিং প্রসেস, পূর্বের ধারাবাহিকতায়। এটা আমার এই অধ্যায়ের 6ষ্ঠ ক্লাস। গত দুইটা ক্লাসে আমরা দুইটি গাণিতিক অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমরা 3 নম্বর অঙ্কটির সমাধান করব। 3 নম্বর অঙ্কটা আমি নিয়েছি বিবিএ অনার্স 2011 এই প্রশ্ন থেকে। প্রশ্নটি হলো, মাহমুদ এন্টারপ্রাইজ completed the following transaction in July 2011. মাহমুদ এন্টারপ্রাইজের ব্যবসায়ে জুলাই মাসে নির্মিত লেনদেন সম্পন্ন হয়। এখানে কয়েকটা লেনদেন দেয়া আছে। রিকোয়ার্ড আমাকে বলেছে show the effect of above transaction on the accounting equation. হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। রোমান 2 তে আছে prove the accounting equation। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন দুই পাশ যে সমান হয় সেটা প্রমাণ দেখাতে হবে। রোমান 1 হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে আমার এই অঙ্কে কয়টা অ্যাসেট আছে, কয়টা লায়াবিলিটি আছে। আমার এই অঙ্কে 3টা অ্যাসেট আছে, 3টা লায়াবিলিটি আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই অঙ্কে 3টা অ্যাসেট আছে, 3টা লায়াবিলিটি আছে। আমার ইকুয়েশনটা ছিল অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। প্রথম ঘরটা ডেট, লাস্টের ঘরটা রিমার্ক বা মন্তব্য। আমার প্রথম অ্যাসেটটা হলো ক্যাশ, তারপরটা হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মাহমুদ এন্টারপ্রাইজ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে তার হিসাব সংরক্ষণ করে, এই জন্য এখানে পণ্য ক্রয়টা সম্পদ হবে, তার কারেন্ট অ্যাসেট হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, দেন আদার, অ্যাকাউন্টস পেয়েবল অন আদার, নোট পেয়েবল, পজিটিভ এন্ড ক্যাপিটাল। আমার 3টা অ্যাসেট আছে, 3টা লায়াবিলিটি আছে। 2011 July 1, the owner sold his personal investment for taka 1,50,000 and brought in as capital. অর্থাৎ মাহমুদ এন্টারপ্রাইজ, মিস্টার মাহমুদ তার পার্সোনাল বিনিয়োগ বিক্রি করে 1,50,000 টাকা ব্যবসায়ী নগদে আনে মূলধন হিসাবে। 1,50,000 টাকা আনে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। $1,50,000, $1,50,000। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশের সাথে যোগ হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ক্যাপিটালের সাথেও যোগ হবে। এটা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রাথমিক বিনিয়োগ। জুলাই 3 আছে পেইড রেন্ট টাকা 4,000, অর্থাৎ সে ভাড়া দেয় 4,000 টাকা। ভাড়া দিলে কি হয়? ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ক্যাপিটালে কি কি আছে? ইনকাম আছে, এক্সপেন্স আছে, ড্রয়িং আছে। তাহলে
র্যান্ড এক্সপেন্স ডেবিট 4000 টাকা, র্যান্ডের কারণে ক্যাপিটাল কমবে। র্যান্ড এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ ডেবিট এটিএম এখন ক্রেডিট হলো, ক্যাশও কমবে, ক্যাপিটালও কমবে। এটা হলো র্যান্ড এক্সপেন্স। র্যান্ড এক্সপেন্স আমি এই দুইটা তারিখ ব্যালেন্স বের করি। এটা হবে ব্যালেন্স বের করলে হবে 1,46,000, এটা নাই, এটা হবে 1,46,000। 1,50,000 থেকে 4,000 গেলে 1,46,000, 1,50,000 থেকে 4,000 গেলে 1,46,000। আমার 4 তারিখ, জুলাই 4 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, অর্থাৎ নগদে সে পণ্য কিনে। এখানে পণ্য বলতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পারচেজ ইনভেন্টরি সিস্টেমে পণ্যটা হয়ে যাবে মজুদ। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 60,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ হবে বিয়োগ হবে। আমি যদি এটার ব্যালেন্স বের করি, 0,0,0,8,86,000 টাকা। এটা হবে 60,000 টাকা, এটা হবে 1,46,000 টাকা। 8 তারিখ, purchase merchandise from Aziz, টাকা 90,000 on account। on account মানে বাকিতে, আজিজের কাছ থেকে সে পণ্য কিনে বাকিতে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 90,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, বাকিতে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। বাকিতে জানানো ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, বাকিতে সে পণ্য ক্রয় করে। আমরা যদি ব্যালেন্স করি, এটা হবে 86,000 টাকা, $1,50,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল 90,000 টাকা, ক্যাপিটাল 1,46,000 টাকা। আমার 10 তারিখে আছে borrow টাকা 60,000 from Dhaka Bank and sign a note payable, অর্থাৎ সে লোন নেয় 60,000 টাকা। 10 তারিখ লোন নিলে যাবাতে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। জার্নালটা হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। আমরা যদি ব্যালেন্স করি, $1,46,000 টাকা ক্যাশে
মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,50,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 90,000 টাকা, নোট পেয়েবল 60,000 টাকা, ক্যাপিটাল 1,46,000 টাকা। যেহেতু আমার নিচে জায়গা নাই, আমি ব্যালেন্সটাকে উপরে নিয়ে যাই। আমার 10 তারিখের পরে ব্যালেন্স হলো 1,46,000 টাকা, 1,50,000 টাকা, 90,000 টাকা, 60,000 টাকা, 1,46,000 টাকা। ক্যাশ হলো আমার 1,46,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,50,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল 90,000 টাকা, নোট পেয়েবল 60,000 টাকা, ক্যাপিটাল 1,46,000 টাকা। 15 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, কস্ট টাকা 60,000। অর্থাৎ সে নগদে পণ্য বিক্রি করে 75,000 টাকা, এটার ক্রয় মূল্য ছিল 60,000 টাকা। নগদে বিক্রি করলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 75,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ক্রয় মূল্য পণ্য কমে যাবে 60,000 টাকা, আমার প্রফিট হবে 15,000 টাকা। জানানটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, প্রফিট অন সেল ক্রেডিট। আমরা এখানে লিখতে পারি প্রফিট অন সেল। ক্যাশ ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, প্রফিট অন সেল ক্রেডিট। আমার ক্যাশে বাড়লো 75,000 টাকা, ইনভেন্টরি কমলো 60,000 টাকা, প্রফিটের কারণে ক্যাপিটাল বাড়বে 15,000 টাকা। যদি ব্যালেন্স করি, $2,21,000 টাকা। এটা বিয়োগ করলে হবে, আর ব্যালেন্স করলে 90,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল 90,000 টাকা, নোট পেয়েবল 60,000 টাকা, আমার ক্যাপিটাল হবে 1,61,000 টাকা। এবার 20 তারিখ একইভাবে সোল্ড মার্চেন্ডাইজ টু ইমাম টাকা 1 লাখ, কস্ট 80,000। অর্থাৎ সে বাকি দিয়ে পণ্য বিক্রি করে 1 লাখ টাকা, যার ক্রয় মূল্য ছিল 80,000 টাকা।
বাকিতে পণ্য বিক্রি করে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। প্রফিট অন ইনভেস্টমেন্ট ক্রেডিট। প্রফিট অন সেল। ডান নাম্বার ছিল বাকিতে পণ্য বিক্রয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট প্রফিট অন সেল ক্রেডিট। আমি পণ্য বিক্রি করেছি 1 লাখ টাকা, টাকা মূল্য ছিল 80,000 টাকা, আমার 20,000 টাকা প্রফিট। আমি যদি ব্যালেন্স করি ব্যালেন্স করলে ক্যাশে আছে আমার 2,21,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে 10,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1 লাখ টাকা, অ্যাকাউন্ট পেয়েবল আছে আমার 90,000 টাকা, নোট পেয়েবল 60,000 টাকা, ক্যাপিটাল হবে আমার 1,81,000 টাকা। 25 তারিখ রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20। আমি 20 তারিখে যে পণ্য বিক্রি করলাম মিস্টার ইমামের কাছে, সে 5,000 টাকা পণ্য ফেরত দিল, যার প্রায় মূল্য ছিল 4,000 টাকা। 25 তারিখ পণ্য ফেরত দিলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, আমার পণ্য চলে আসবে 4,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1,000, এখানে 4,000 টাকা, এখানে 5,000 টাকা, আমার প্রফিট কমে যাবে 1,000 টাকা। আমি প্রফিটকে অ্যাডজাস্ট করব, প্রফিট হলে ক্যাপিটাল বাড়ে, প্রফিট কমলে ক্যাপিটাল কমবে। প্রফিট ফর সেল রিটার্ন অ্যাডজাস্টেড। আমার কোন আইটেম যদি ক্যাপিটালের ঘরে বসে আমাকে এখানে মন্তব্য ঘরে লিখতে হবে 1,000 টাকা প্রফিট ফর সেল রিটার্ন অ্যাডজাস্টেড। প্রফিট ফর সেল রিটার্ন অ্যাডজাস্টেড অর্থাৎ আমি যে 20 তারিখে পণ্য বিক্রি করে আমার লাভ হলো, সেখান থেকে লাভটা কমে গেল 1,000 টাকা। জানানটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট প্রফিট ফর সেল রিটার্ন অ্যাডজাস্টমেন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমি যদি ব্যালেন্স করি, ব্যালেন্স হবে আমার 2,21,000 টাকা, এটা হবে 14,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল হবে 95,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল হবে 90,000 টাকা, নোট পেয়েবল 60,000 টাকা, আমার ক্যাপিটাল হবে 1,80,000 টাকা। 25 তারিখের পরে 30 তারিখ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 30 তারিখের লেনদেনটা ছিল পেমেন্ট রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 50,000, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 50,000 টাকা পাওয়া গেল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট
অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, দুটাই অ্যাসেট, একটা ডেবিট একটা ক্রেডিট। যেটা ডেবিট সেটা যোগ হবে, যেটা ক্রেডিট সেটা বিয়োগ যাবে। ক্যাশের সাথে যোগ হবে, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে বিয়োগ যাবে। এটা হলো আমার 30 তারিখ। ব্যালেন্স করলে হবে 2,71,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 14,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 45,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 90,000 টাকা, নোট পেয়েবল 60,000 টাকা, ক্যাপিটাল 1,80,000 টাকা। আমার আরেকটা লেনদেন আছে 31 তারিখ, পেড অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 5,000, অর্থাৎ 5,000 টাকা বিজ্ঞাপন দেওয়া হলো। 5,000 টাকা দিলে বিজ্ঞাপন বিল হিসাব ডেবিট, 5,000 টাকা বিজ্ঞাপনের কারণে ক্যাপিটাল কমে যাবে। যার নামটা হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের কারণে ক্যাপিটাল কমে যাবে, ক্যাশ যেহেতু ক্রেডিট, ডেবিট এটিএম ক্রেডিট হলে ক্যাশও কমবে। আমি যদি ব্যালেন্স করি, ব্যালেন্স হবে আমার, বিয়োগ করলে হবে 2,66,000 টাকা, 14,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 45,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 90,000 টাকা, নোট পেয়েবল 60,000 টাকা, ক্যাপিটাল হবে আমার 1,75,000 টাকা। এটা আমি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স লিখলাম। জানাটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হলো আমার ব্যালেন্স। আমার লেনদেন শেষ। এখন আমি যোগ করে দিই। টোটাল করলে হবে আমার 3,25,000 টাকা। এটা হলো আমার এসেট পাশে যোগফল, ব্যয়ের পাশে যোগফলও হবে 3,25,000 টাকা। অর্থাৎ আমি লেনদেনগুলিকে হিসাব সমীকরণে সঠিকভাবে বসানোর কারণে আমার দুই পাশের যোগফল মিলে গেল। এরপর আছে রোমান 2 তে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ এই জিনিসটাকে আবার দেখাইয়ে দেওয়া। 3,75,000 টাকা মিলে যাবে, এইটাই আবার সমীকরণে একটু দেখানো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রোমান 2 এ অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাকে প্রমাণ করতে বলেছে। A ইকুয়াল টু, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আমার অ্যাসেট ছিল ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, আমার রোমান 1 এ ছিল। লায়াবিলিটি ছিল অ্যাকাউন্টস পেয়েবল প্লাস নোট পেয়েবল প্লাস ওনার সিকিউরিটি, অর্থাৎ ক্যাপিটাল। আমার ক্যাশ হলো 2,66,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 14,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 45,000 টাকা। আমি এটা সব রোমান 1 থেকে এনেছি। অ্যাকাউন্টস পেয়েবল 90,000 টাকা, নোট পেয়েবল 60,000 টাকা, ক্যাপিটাল 1,75,000 টাকা। আমি সবগুলি যোগ করলে সম্পদের পাশে পাবো 3,25,000 টাকা, দায়ের পাশে পাবো 3,20,000 টাকা। অর্থাৎ আমার সম্পদ এবং দায়ের সমীকরণটা দুবার সমান প্রমাণিত হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটা 10 নম্বরের প্রশ্নের
সমাধান করে দেখালাম। আগামীতে আরো 2-1টি অঙ্কের সমাধান করে দেখাবো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।